মুখ্যমন্ত্রী নিজেই তোলাবাজ, পুলিশ মন্ত্রী নিজেই তোলাবাজ। ফলে মুখ্যমন্ত্রীর লোকজন যেভাবে টাকা উনি যা শিক্ষা দিয়েছেন তো পুলিশ সেটাই করছে। মুখ্যমন্ত্রীর থেকে বড় তোলাবাজের কেউ আছে নাকি? হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি রোডে প্রয়োজনটা পারস্পরিক কিনা সেটা ওনারা বিচার করবেন। শুধু এইটুকু বলবো যে নৌসাদের আচরণ, তবে আমি খুব খুশি হতাম যে তাপসী মণ্ডল দিদি তিনি তৃণমূল ভবনে পতাকা হাতে নিয়েছেন। তার যদি দম থাকে তাহলে তিনি সবকিছুই তো সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ফলে তৃণমূল নামক এই রোগ সৃষ্টিকারী জীবাণুকে অবিলম্বে যদি প্রতিষেধক না দেওয়া যায় তাহলে এই রাজ্য করে দেশকে ভাঙাবার চেষ্টা করে তাদেরকে কোনো অবস্থাতেই ক্ষমা করা যায় না। এবং আমি একথা মনে করি তৃণমূল হচ্ছে একটা রোগের নাম, রাজনৈতিক দলের নয়। 2011 সালে ক্ষমতায় আসার পরে তৃণমূল হচ্ছে একটি রোগের নাম। সেই রোগ সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে এবং তৃণমূল গতকাল নওশাদ সিদ্দিকী গেলেন 25 মিনিট তিনি বৈঠক করেন। দেখুন, নওশাদের আচরণ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা সেই লোভী মানুষদের মতন মনে হচ্ছে যিনি সব খাবারই খাওয়ার চেষ্টা করছেন। তিনি আসলে সরকারের পক্ষে না সরকারের বিরোধী এটা তিনি মনে নিজেই বুঝে উঠতে পারছিলেন না। এর ফলে সকালে এক কথা বলছেন, বিকেলে আরেক কাজ করছেন। বরঞ্চ নওশাদকে যারা ভোট দিয়েছিলেন বা নওশাদকে যারা দাঁড় করিয়েছিলেন তৃণমূল বিরোধী মুখ হিসেবে, তারা এখন এটা খোঁজবার চেষ্টা করুন যে নওশাদ আসলে তৃণমূলের সাথে হাত মিলিয়ে তিনি বিধানসভার অভ্যন্তরে কাজ করছেন কিনা। প্রশ্ন হচ্ছে আজকে বিধানসভায় এই মন্দির মূর্তি নিয়ে যখন আলোচনার প্রস্তাব চাওয়া হয় সেখানে স্পিকার অনুমতি না দেওয়ায় আপনারা ওয়ার্কআউট করেন। ঠিক একই ধরনের ঘটনা ঘটল রাজ্যসভায়। সেখানে তৃণমূলের পক্ষ থেকে এপিক নিয়ে বিতর্কের আলোচনা যখন চাওয়া হয় তখন সেই আলোচনার অনুমতি দেওয়া হয়নি। তারাও কিন্তু একইভাবে ওয়ার্কআউট করে বেরিয়ে আসে রাজ্যসভা থেকে। এই যে দুই জায়গায় ঘটনা দুটো আলাদা, ইস্যু আলাদা, কিন্তু এই যে বলতে না দেওয়ার পরম্পরা এবং বয়কট করে চলে আসে, এটা কি কিভাবে? দেখুন, চাল এবং চালতা দুটোতেই চ আর ল আছে বলে দুটো জিনিসই এক। এপিক নিয়ে আলোচনা কি হয়েছে, কেন সেখানে হয়নি, সেটা ওখানকার যারা আছেন তারা বলবেন। তবে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে বারংবার আঘাত করা, তাদের মূর্তি ভাঙা, উপাসনালয় ভাঙা, সেটা নিয়ে আলোচনার সাথে এপিকের আলোচনাকে টেনে নিয়ে আসা, আসলে ওই বললাম চাল আর চালতায় দুটোই শব্দ আছে, চ আর ল, তাই দুটোই এক বলে যে আপনি প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর মানুষই আপনাকে দিয়ে দেবে। আবাসের ঘর পাইয়ে দেওয়া নিয়ে দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের ধর্ষণের অভিযোগ সামনে আসছে। নারায়ণগড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের মধ্যে ধর্ষণের অভিযোগ। আবার দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে ব্রাউন সুগার সমেত তৃণমূলের অঞ্চল সভাপতি গ্রেপ্তার হচ্ছে। তৃণমূল হচ্ছে একটা রোগের নাম, রাজনৈতিক দলের নয়। 2011 সালে ক্ষমতায় আসার পরে তৃণমূল হচ্ছে একটি রোগের নাম। সেই রোগ সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে এবং তৃণমূলের সাথে যারা যুক্ত তারা প্রত্যেকে এক একটা রোগাক্রান্ত জীবাণু। ফলে যেখানেই ছুটছে সেখানেই কোনো না কোনো ধরনের অপকর্ম করছে। মহিলাদের উপর শারীরিক অত্যাচার, ঘর থেকে টাকা তোলা, ব্রাউন সুগার, এ সব কিছুই তো সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ফলে তৃণমূল নামক এই রোগ সৃষ্টিকারী জীবাণুকে অবিলম্বে যদি প্রতিষেধক না দেওয়া যায় তাহলে এই রাজ্যে এই রোগের আরো প্রাদুর্ভাব ঘটবে। 2026 সালের নির্বাচনে তৃণমূল প্রতিষেধক ওষুধ নিশ্চিতভাবে মানুষের কাছ থেকে পেয়ে যাবে। একটা বিষয়, যাদবপুরে যে ঘটনা ঘটছে, প্রচুর ইসলামিক বিভিন্ন
গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে দেখা যাচ্ছে। তার কারণ একটা গ্রাফিতি দেখা যাচ্ছে যেখানে বলছে বাবরি আবার পুনর্গঠন করতে হবে। তাহলে রাম মন্দিরকে ভেঙে বাবরি গঠন, এটা কি আইএসআই বা এদের এরকম কার্যকলাপকে দেখা যায়? দেখুন, আগেও আমি একটি কথা বারবার করে বলেছি, দেশের প্রিমিয়াম ইনস্টিটিউটদের মধ্যে যাদবপুর অবশ্যই অন্যতম। তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি, কিন্তু যে ছাত্রছাত্রীরা তাদের মেধাকে দেশ বিরোধী কাজে ব্যবহার করে, দেশকে টুকরো টুকরো গ্যাংয়ের সাথে যুক্ত করে দেশকে ভাঙাবার চেষ্টা করে, তাদেরকে কোনো অবস্থাতেই ক্ষমা করা যায় না। এবং আমি একথা মনে করি যে যাদবপুরে নেশা, ভাঙ এবং তার সাথে সাথে ডিপ স্টেটের টাকা, আরবান নকশালদের মস্তিষ্ক সবটা মিলিয়ে একটা দেশ বিরোধীদের কারখানা হয়ে উঠছে কিনা, যাদবপুরের অভ্যন্তরে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন তাদের মধ্যে একটা বড় অংশের ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবে এর বিরোধিতা করছেন। আজ নয় কাল এই বিরোধিতার সম্মুখীন দেশ বিরোধী ছাত্রছাত্রীরা যারা দেশের মানুষের ট্যাক্সের পয়সায় ওখানে সাবসিডি নিয়ে পড়াশোনা করে দেশের বিরুদ্ধে কাজ করছে, তাদের উচিত শিক্ষা দেবে। পুলিশের দেখা যাচ্ছে যে তারা তোলা তুলছে, সিভিক ভলেন্টিয়াররা তোলা তুলছে, বাজেট হচ্ছে পূর্ণাঙ্গ বাজেট ছিল, সেখানে পুলিশ বাজেট নিয়ে কোনো আলোচনার বিষয় দেখা যাচ্ছে না। আরে মুখ্যমন্ত্রী নিজেই তোলাবাজ, পুলিশ মন্ত্রী নিজেই তোলাবাজ। ফলে মুখ্যমন্ত্রীর লোকজন যেভাবে টাকা উনি যা শিক্ষা দিয়েছেন তো পুলিশ সেটাই করছে। মুখ্যমন্ত্রীর থেকে বড় তোলাবাজের কেউ আছে নাকি? হরিশ মুখার্জি রোডে কান পাতলে শোনা যায় যে চ্যাটার্জি মুখার্জির রাস্তায় প্রচুর পরিমাণ সম্পত্তি নাকি সমাজ সেবা করে তারা নাকি বৃদ্ধি করেছে। এই সমাজ সেবাটা আসলে যে তোলাবাজি সেটা স্বীকার করতে কাদের অসুবিধা আছে আমি জানি না। তো আমাদের সিভিক ভলেন্টিয়ার পুলিশরা বুঝে গেছে যে তোলাবাজি আর সমাজ সেবা দুটোই একই জিনিস, ফলে তারা তাই করছে। এতে আশ্চর্য হওয়ার কি আছে? বিরোধী দলের থেকে সময় দেওয়া, অন্য কিছু ভাবে দেখুন, নৌশাদ সিদ্দিকী তার উপস্থিতি, বিরোধী দলের বেঞ্চের উপস্থিতি, গণতন্ত্রের সৌজন্যতা বজায় রেখে এখন পর্যন্ত তাকে সময় দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে নিশ্চিতভাবে আমরা যে গণতান্ত্রিক অধিকার বিরোধী দলের আছে সেটা ক্ষুণ্ণ করতে চাই না, কিন্তু একথা নিশ্চিতভাবে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে যে নৌশাদের সকালে এবং বিকালের কথার মধ্যে যে পার্থক্য তৈরি হচ্ছে, ফলে তিনি আসলে বিরোধী বেঞ্চে বসতে চান না সরকারি বেঞ্চে গিয়ে বসতে চান, সেটা নৌশাদকেই ঠিক করতে হবে। একটা জিনিস বলুন তো, নওশাদ সিদ্দিকী গতকাল বিধানসভাতে বলছে যে সেই তার এমএলএ টাকা দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, সেই অভিযোগকে সামনে রেখে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন, কারণ সংশ্লিষ্ট দপ্তরটা মুখ্যমন্ত্রী। ফলে এতে ভুলটা কোথায় রয়েছে? দেখুন, একই বিষয় নিয়ে বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে বারংবার আমি বিধানসভার অভ্যন্তরে প্রশ্ন তুলেছি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, মুখ্যমন্ত্রী সেই চিঠির উত্তর দেওয়ার সৌজন্যতা বোধ বা তার প্রাপ্তি স্বীকার পর্যন্ত করেননি। এখন নৌশাদ তার পছন্দের পাত্র হয়ে উঠেছেন কিনা বা নৌশাদের পছন্দের জায়গা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উঠেছেন কিনা সেটা তারা ঠিক করবেন, এ বিষয়ে আমার বলার কিছু নেই। এটা কি সেটিং, মানে নওশাদের সঙ্গে মুখ্যমন্ত্রী? তো আমার এটা সেটিং কি সেটিং না বুঝতে হলে তো তাদের দুজনের মনে ঢুকতে হবে। এখন সেই ঢুকবার মতন দাঁড়াবেন না বললেন, পরে দাঁড়াবেন বলে পরে দাঁড়ালেন না, এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন নবান্নে, মুখ্যমন্ত্রী কাউকেই সময় দেন না, ওনাকে 25 মিনিট সময় দিয়ে। এবং আরেকটা বিষয়, একজন তৃণমূল বিধায়ক সে সুযোগ করে দিয়েছে নওশাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করার বিষয়। সেই তৃণমূল বিধায়ক, নৌশাদ, মুখ্যমন্ত্রী এরাই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমরা শুধু এইটুকু বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারি, যার যতখানি উচ্চতা তার ততখানি উচ্চতায় থাকা উচিত, না হলে পরবর্তীকালে ভূপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। না, আমি বলছি যার পরম্পরা, তাতে কি আপনি মনে করেন যে উনি বললেন আর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ডেকে নিল, যেখানে 4 বছরে বিরোধীদের কোথাও কোনো মিটিংয়ে ডাকা হয় না, তাদের কোনো কথা শোনা হয় না বলে আপনাদের অভিযোগ, সেখানে দাঁড়িয়ে কেউ একটা সাংবাদিক সম্মেলন করলেন আর মুখ্যমন্ত্রী ডেকে দিলেন, এটা কি মানে মাসির ভোগ হওয়ার মতো? প্রথমত প্রয়োজনটা পারস্পরিক কিনা
সেটা ওনারা বিচার করবেন। শুধু এইটুকু বলবো যে নৌসাদের আচরণ তৃণমূল বিরোধী মানুষের কাছে নিশ্চিতভাবে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াচ্ছে। তার কারণ রাজ্য জুড়ে যখন তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে, তখন তার এই ভূমিকা তৃণমূল বিরোধী নৌসাদ বা তৃণমূলের বিরোধিতা করা একজন বিধায়কের তার পরিবর্তনের কোনো ইঙ্গিত কিনা সেটা সময় বলবে। তাহলে কি নৌসাদ বিশ্বাসঘাতক? নৌসাদ বিশ্বাসঘাতক কি ঘাতক না সেটা বিচার করবার দায় আমার, সেটা মানুষ বিচার করবে। আমরা শুধু এটুকু মনে করি রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি 2026 সালে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার জন্য তারা তাদের প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতিতে তারা এগোচ্ছে এবং সেই কাজে আমরা সফল হব। মুকুল রায় রাজীব বন্দ্যোপাধ্যায়দের দলে নেওয়া কোথাও ভুল ছিল, মানুষ কথা বলছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য। দলনেতা যখন প্রতিক্রিয়া দেয় সেই প্রতিক্রিয়ার উপরে আমি এই যে দেখা গেল যে শুভেন্দুদা বারংবার বলছেন ভবানীপুরের নির্বাচন অনেকটা সোজা, তিনি একটা বাতাবরণ তৈরি করছেন, সেই সময় তাপসী মণ্ডলকে তৃণমূল দলে টানলো, মানে কোথাও কি শুভেন্দু অধিকারীর জেলায় আঘাত দেওয়ার চেষ্টা? দেখুন, এই রাজ্যে শুভেন্দু অধিকারী সম্মানীয় বিরোধী দলনেতা, তার মতন কিছু ব্যতিক্রমী মানুষ ছাড়া এই রাজ্যে তৃণমূল বিরোধী মানুষ এবং যারা বিশ্বাস করেন এই রাজ্যে তোষণের রাজনীতি, হিন্দু ধর্ম, হিন্দু উপাসনা, হিন্দু সংস্কৃতি, হিন্দু ভাবাবেগের উপরে আঘাত করছে, সেখানে দাঁড়িয়ে এই ধরনের দলবদল কোনো ধরনের প্রতিক্রিয়া ফেলতে পারবে না। তবে আমি খুব খুশি হতাম যে তাপসী মণ্ডল দিদি তিনি তৃণমূল ভবনে পতাকা হাতে নিয়েছেন। তার যদি দম থাকে তাহলে তিনি বিধানসভার অভ্যন্তরে তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে নিজেকে পরিচিত করুন, না হলে মানুষ তার সম্পর্কে অনেক কুকথা বলবে। দল বদল অনেকেই করেছেন 2011 সালের পরে, কিন্তু নৈতিকতার দিক থেকে আমি এটা মনে করি উনি যদি বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তারপরে কোনো পতাকা হাতে নিতেন সেটা অনেক শোভনীয় হতো। যেহেতু তিনি সেটা করেননি, ফলে তার এই আচরণ হলদিয়ার মানুষ অন্তত মেনে নেবেন। এই যে ভোটের আগেই এই দল ভাঙানো, এটাই কি শাসক বিরোধী সব পক্ষের কাছে অক্সিজেন যোগায়? মানে প্রতিবারই দেখা যায় যে নির্বাচন যখনই আসছে তার 1 বছর 1.5 বছর আগে থেকে এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। দেখুন, এই প্রসঙ্গটা অনেক বড় আলোচনার পরিসর রাখে। এ ধরনের ঘটনা ঘটছে, নিশ্চিতভাবে পরবর্তীকালে রাজনীতিতে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে, বিশ্লেষণ হবে। শাসক বিরোধী রাজনৈতিক দল হিসাবে তারাও এই ব্যাপারে তাদের মত প্রকাশ করবে। এই মুহূর্তে আমি এই নিয়ে কোনো মন্তব্য যে দেখেছি আপনারাও বলছেন যে গতকাল তৃণমূল ভবনে পতাকা হাতে নিয়ে তাপসী মণ্ডল পদ, সেক্ষেত্রে বিজেপি কিন্তু উনি তো খাতায় কলমে এখনো বিজেপির বিধায়ক, তো সেক্ষেত্রে দল কি তাকে এক্সপেল করবে? দেখুন, যে ব্যক্তি বা যিনিই হন না কেন, দল এক্সপেল করার থেকেও বড় বিষয় তিনি যে কাজটা করেছেন সেটা কি সঠিক, শোভনীয়, নৈতিকতার প্রশ্নে সেটা কি ঠিক, আগে সেটা নিয়ে আলোচনা হোক। তারপরে দল কি ব্যবস্থা নেবে, যে নিজেই চলে গেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না নেওয়া একই ব্যাপার। আপনি আমার বাড়িতে থাকবেন না, আপনি ঠিক করে অন্য বাড়িতে উঠেছেন, আমি আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেব? আপনি আপনার হাউস ছেড়ে অন্য হাউসে জয়েন করেছেন, তো আপনার হাউস আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? মানে প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা এটা যে একটি রাজনৈতিক দলের প্রতীকে জয়ী হবার পরে অন্য একটি রাজনৈতিক দলের পতাকা হাতে তুলে নেওয়াটা নৈতিকতার প্রশ্নে সঠিক নয়। এবং এই ধরনের মানুষরা এতটাই নির্লজ্জ যে বিধানসভার অভ্যন্তরে এসে নিজের পিতৃ পরিচয় দিতে তাদের পক্ষে অসুবিধা হয়ে যাবে। এই যে ভুয়ো ভোটার নিয়ে আপনারা তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই রাস্তায় নামছেন, বিভিন্ন রকম কথা বলছেন,
কিন্তু এই যে ভুয়ো ওষুধ বাজারে ছেয়ে গিয়েছে, এটা নিয়ে তো শাসক বিরোধীকে সেই অর্থে সরব হতে দেখা যাচ্ছে না। দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজ্যের আরো অসংখ্য বিষয় নিয়ে আমরা তুলি, সমাজ মাধ্যম বা প্রচার মাধ্যমে তার কিছুটা খবর হয়, কিছুটা খবর হয় না। আজকে আমার ওয়েস্ট বেঙ্গল চাইল্ড প্রোটেকশন বিল, সেই বিলটা শুনলাম যে কারণে বাতিল হয়েছে, আমি অবাক হয়ে গিয়েছি। নিশ্চিতভাবে এই নিয়ে পরে বলবো। আমি এখানে এনভায়রনমেন্ট নিয়ে অনেক সময় বলে থাকি, সেগুলোও তো খবর হয়। তাহলে বিরোধিতার খবর শুধুমাত্র যেগুলো সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে সেগুলোই একমাত্র বিরোধিতার খবর, অন্যগুলো বিরোধিতা করা হচ্ছে না। আমার মনে হয় এই সহজ সরল যুক্তিতে উপনীত হওয়াটা ঠিক নয়। এতদিন দেখা যাচ্ছিল এক ব্যক্তি তিনি দুই রাজ্যের ভোটার হচ্ছেন কখনো কখনো, এবার দেখা যাচ্ছে এক ব্যক্তি দুই দেশের ভোটার, বাংলাদেশ ভারত। দেখুন, নির্বাচন কমিশন আছে এবং আমাদের রাজ্যে আমরা এই অভিযোগ বারবার করে করেছি যে বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এই রাজ্যে ভোটার তালিকায় নাম তোলবার জন্য এই ভোটার তালিকা নিয়ে হঠাৎ করে শাসক দলের যে লাফালাফি, এই লাফালাফির পেছনে একটা নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এবং আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার থেকে বুথ লেভেল অফিসার অবধি এই সবটাই হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা করেন। এবং রাজ্যের সরকারি কর্মচারীরা এখন পর্যন্ত এদের একটা বড় অংশ যারা বিভিন্ন দায়িত্বশীল পদে নিযুক্ত হন, তারা সরকারি দলের কতখানি কাছে সেই হিসাবে এদের নিযুক্তি হয়। ফলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যা জাল জুচ্চুরি হয়েছে তা রাজ্যের সরকারি কর্মচারীদের হাত ধরে হয়েছে, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের হাত ধরে হয়েছে। 16 লক্ষ ভুয়ো ভোটারের প্রশ্নে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের কাছে গিয়েছে। আমরা চাই যে নির্বাচন স্বচ্ছ তালিকা থেকে হোক এবং হিন্দুদের, জনজাতিদের নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা এই রাজ্যের শাসক দল করেছে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদেরকে যে ভোটার তালিকায় তোলবার জন্য, সেটাকে আমরা কোনো মতেই সফল হতে দেব না। সংগঠন দিলীপ ঘোষ আজ পাণ্ডুয়ায় বলেছেন যে 26-এ বড় মাছ ধরবেন, বড় মাছ ধরার দাবি করেছেন আপনাদের প্রাক্তন রাজ্য সভাপতি। কি বলবেন, কি ব্যাখ্যা করবেন? দেখুন, আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, সেটা হচ্ছে দিলীপ বাবু হন, শুভেন্দুদা হন, এরা প্রত্যেকেই আমার নেতা। নেতারা একটা প্রতিক্রিয়া দিয়েছে, সেই প্রতিক্রিয়ার ব্যাখ্যা তার থেকে অনেক ছোট দরের একজন কার্যকর্তা হয়ে দেওয়াটা শোভনীয় হয়। ফলে নেতাদের বক্তব্যের আমি কোনো প্রতিক্রিয়াই নেই। 26-এ বড় মাছ বলতে বড় মাছটা কি মাছ? আর বড় মাছটা কি 26-এ? আমি আবার বলছি, দিলীপ বাবু হোক, শুভেন্দু বাবু হোক, যারা আমার পার্টির সিনিয়র লিডার, তাদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া আমি আগেও। পানিহাটির পুরপ্রধানকে পদত্যাগ করার নির্দেশ। এটা ওনাদের দলের ব্যাপার। শুনলাম নাকি উনি পদত্যাগের নির্দেশ পেয়েও উপেক্ষা করেছেন। এখন ওখানে তো দু ধরনের লোকজন আছে বলে শোনা যাচ্ছে, একটা পিসির লবি আর একটা ভাইপোর লবি। উনি কাল লবির জোরে উনি থাকছেন, সেটা ওনারাই বলতে পারবেন। তবে একটা রাজনৈতিক দল তার নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে তারা নির্দেশ দেওয়া সত্ত্বেও পদত্যাগ করছে না, সেটা সেই রাজনৈতিক সেই দলের জনপ্রতিনিধিদের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে দুর্বলতা বলেই আমার মনে হয়। আমার একটা